আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজ আমরা প্রাত্যহিক জীবনের সেট এই অভিজ্ঞতা থেকে আলোচনা করব। প্রাত্যহিক জীবনের সেট থেকে আমরা যা যা শিখতে পারবো হলো আমরা এখানে সেটের ধারণা পাবো, সেট সেটের প্রকারভেদ আমরা জানতে পারবো, সেটের অপারেশন অর্থাৎ সেটের কি কি কাজ আছে সেটা আমরা জানতে পারবো এবং ভেন চিত্রের মাধ্যমে আমরা সেট প্রকাশ করতে পারবো। কার্টেসীয় নজ অর্থাৎ সেটের প্রয়োগ আমরা বাস্তব জীবনে কোথায় সেট প্রয়োগ করবো এটা এখানে আলোচনা করা হবে। এখানে আমরা মৌমাছি এবং পিঁপড়ার ছবি দেখতে পাচ্ছি। তো মৌমাছির বৈশিষ্ট্যগুলো এই বৃত্তের মধ্যে দেয়া আছে এবং পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো এই বৃত্তের মধ্যে দেয়া আছে। তার মাঝে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো মৌমাছির কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো পিঁপড়ার বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায়। সেগুলো এই যে বৃত্তের কমন যে জায়গাটা আছে এখানে দেখানো হচ্ছে। তাহলে দেখো, মৌমাছি এবং পিঁপড়ার 6টা পা আছে, এরা দলে বাস করে, প্রাণী দ্বারা নিয়ন্ত্রিত। এই তিনটা জিনিস মৌমাছি এবং পিঁপড়ার দুটারই আছে। তাহলে দেখতে পাচ্ছি একজন ম্যাম ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছে যে ক্রিয়া, দলগত ক্রিয়া, একক ক্রিয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমরা যদি লক্ষ্য করি, আমরা কিন্তু ফুটবল খেলতে যখন যাই তখন আমরা কিন্তু দলগত ভাবে এই খেলাটা খেলি। আবার একক ক্রিয়া, ধরো এই একক ক্রিয়া আমরা খেলি কি দৌড় প্রতিযোগিতায়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা একক অংশগ্রহণ করি বা অনেকেই বা গ্রুপের চেয়ে বেশি সংখ্যক লোক নিয়েও কিন্তু আমরা এই প্রতিযোগিতাগুলো করি। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, তিনটা বৃত্তের মাঝখানে আমি কিন্তু আছি। একক ক্রিয়ায় আমি একা আছি, দলগত ক্রিয়ায় অনেকের সাথে আমি আছি এবং সাংস্কৃতিক ক্রিয়ায় অনেকের সাথে আমি আছি। তাহলে এই যে মাঝখানে যে গোল চিহ্নটা, এখানেই হবে মূলত আমাদের মানে মাঝখানে যে কমন জায়গাটা, এখানে কিন্তু আমার অবস্থান নিশ্চিত, আমি এখানে আছি। আচ্ছা, এখন আমরা প্রত্যেক জীবনের সেট এখান থেকে একটু আলোচনা করতেছি। এখানে বলা আছে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় আমাদের এক সেট বই দেয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। আচ্ছা, অষ্টম শ্রেণীতে আমাদেরকে যখন বই দেওয়া হয়েছিল তখন তো এক সেট বই দেওয়া হয়েছিল, অর্থাৎ সেখানে 10-12টা বই দেওয়া ছিল একবারে। তো এই যে 10-12টা বইয়ের সেট, এটা আমরা ফাঁকা ঘরে লিখবো। এই ফাঁকা ঘরে আমরা কিভাবে লিখবো আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই যে আমরা অষ্টম শ্রেণীর বইয়ের সেটে ওই ফাঁকা ঘরে এগুলো লিখে দেবো। এখানে কি আছে? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলন বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম ধর্ম শিক্ষা ইত্যাদি। এই বইগুলো আমাদের অষ্টম শ্রেণীতে ছিল, আমরা এগুলো ওখানে লিখে দেবো। আচ্ছা, এরপর এখানে বলা আছে যে একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। আচ্ছা, রং পেন্সিলের সেটে কি কি রং ছিল? একটা রং পেন্সিলের সেটে তো অনেক ধরনের রং থাকে, কি কি রং থাকে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা সেখানে উল্লেখ করব যে সাদা, কালো, হলুদ, সবুজ, লাল, নীল, বেগুনি, বাদামি, কমলা ইত্যাদি ইত্যাদি, এইগুলা সেখানে থাকে। এরপর এখানে আমরা ওগুলো বসাই দেবো। তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেয়া আছে, সেটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা করে লেখো। আচ্ছা, এখানে যে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি একটা ছবি দেয়া আছে, ছবির মাঝখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? ক্রিকেট খেলার অনেকগুলো সরঞ্জাম, এই সরঞ্জামগুলোর নাম আমরা এখানে লিখে দেব। তাহলে এই যে ছবিতে আমরা যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছি, এগুলা সব মিলে হচ্ছে ক্রিকেট খেলার সরঞ্জামের একটা সেট। এটা আমরা দেখবো এইভাবে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে ব্যাট, বল, ব্যাটিং গ্লাভস, উইকেট কিপিং গ্লাভস, ব্যাটিং প্যাড, উইকেট কিপিং প্যাড, বিভিন্ন ধরনের গার্ড, স্টাম্প জার্সি ইত্যাদি আমরা এগুলো দেখতে পাচ্ছি। এগুলো আমরা এখানে বসিয়ে দেব। তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদির সবকিছুরই সেট হয়। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে। যেমন তোমরা নবম শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছো সবাই মিলে কিন্তু ধরো 90 জন শিক্ষার্থী আছো, তাহলে তোমরা 90 জন শিক্ষার্থীকে যদি আমরা একত্রে একটা গ্রুপ বিবেচনা করি, এটাই হচ্ছে একটা সেট। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে, এখানে দুটি রং আছে, সবুজ এবং লাল। তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে। এটা গেল বাস্তব বস্তু। বিমূর্ত বস্তুরও সেট হয়। বাস্তব বস্তু বলতে আমরা যেগুলোকে স্পর্শ করতে পারি, নাড়াচাড়া করতে পারি, সেগুলো হচ্ছে বাস্তব বস্তু। আর বিমূর্ত বস্তু হচ্ছে যেগুলোকে আমরা ধরতে পারি না বা নাড়াচাড়া করতে পারি না। যেমন
যেমন 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত গুনে যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমরা একটা সেট বলি, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাগুলো কিন্তু ধরতে পারি না। তেমনি এখানে বলছে যে বিমূর্ত বস্তুর ও সেট হয়, যেমন আমাদের বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট। আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট। তাহলে তোমাদের যদি ক্রিকেট খেলার একটা টিম থাকে, তোমাদের টিমে যে 11 জন বা 17 জন থাকো তোমরা, তোমাদের সবার নাম মিলে একটা সেট হতে পারে, যেটা ক্রিকেট দলের খেলোয়াড়ের নামের সেট। আবার আমরা সংখ্যা দিয়েও উদাহরণটা দিতে পারি। পরবর্তী পেজে আমরা ডান পাশে জর্জ ক্যান্টর নামে একজন মনীষীর ছবি দেখতে পাচ্ছি। তো ইনি হচ্ছেন একজন জার্মান গণিতবিদ, আর জন্ম কোথায় রয়েছে? জার্মানিতে। এই জর্জ ক্যান্টর এবং তার একজন বন্ধু আছেন, নাম হচ্ছে রিচার্ড লেটকিন্ড। এনারা দুজন চিঠি আদান প্রদান করার মাধ্যমে একমত হন যে সসীম সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। তাহলে এই দুজন বন্ধুরা একটা সিদ্ধান্ত নিল যে সেট প্রধানত দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সসীম সেট মানে যার শেষ আছে, আর একটা হচ্ছে অসীম সেট যার শেষ নেই। অসীম সেটে ওখানে শেষের দিকে ডট 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 চিহ্ন দেওয়া হয়। আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত ভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সেটকে সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। আচ্ছা, এই সেটের কি কি প্রয়োজনীয়তা আছে আমাদের গণিতের মধ্যে, সেটা একটু দেখে নিই। তাহলে এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতে সেটের কি কি প্রয়োজন। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে আমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা পড়লে আমাদের হচ্ছে সেট সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবো। বলা আছে মিতুদের বিদ্যালয়ে 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60% এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তো এখানে 16 জন শিক্ষার্থীর হচ্ছে গণিতে বা একটা কুইজ দেওয়া হয়েছিল, বা গণিতে একটা কুইজ দেওয়া হয়েছিল 16 জনের মাঝে। এখানে তারা এক একজন এক এক ধরনের নাম্বার পেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ 58 পেয়েছে, কেউ 72 পেয়েছে, এইভাবে অনেকেই বিভিন্ন ধরনের নাম্বার পেয়েছে। তো আমরা উপর থেকে জানতে পারলাম যে 60% এর বেশি যে যারা নাম্বার পেয়েছে তারা হচ্ছে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে জাতীয় অলিম্পিয়াডে। আচ্ছা, তাহলে এই যে সাগর যে 58 নাম্বার পাইছে, সাগর কিন্তু হচ্ছে অংশগ্রহণ করতে পারবে না। অন্যদিকে কামাল 72 নাম্বার পেয়েছে, অর্থাৎ 60% এর বেশি। 100 নাম্বারের মধ্যে 72 পেয়েছে, তার মানে 60 নাম্বারের বেশি পেয়েছে। তাহলে এই কামাল কিন্তু জাতীয় পর্যায়ে বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60% এর অধিক নম্বরকে এ এবং 60% বা এর কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করা হলে দেখা যাবে যে এই যে এ সেটের ভিতর আমরা পাবো যে এখানে 72, 79, 63 এগুলো সবগুলাই মূলত হচ্ছে 60 এর উপরে, এবং বি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 58, 33, 45, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো নাম্বার 60 নাম্বারের নিচে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বলতো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো, আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পেরেছি। যে বিষয়গুলো বুঝতে পারলাম সেগুলো হলো 60% এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। আমরা উপরে যে এ সেট এবং বি সেট আমরা বের করলাম, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 60 নাম্বার এর অধিক প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। তাহলে মোট যে হচ্ছে 16 জন শিক্ষার্থী ছিল, তার মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 8 জনেরও বেশি আছে এ সেটে এবং 8 জনের যে কম আছে বি সেটে। আচ্ছা, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60% এর কম নম্বর পেয়েছে। তাহলে এখানে বলা আছে যে 16 জন আছে, 16 জন শিক্ষার্থীকে যদি আমরা হচ্ছে 3 ভাগের 1 ভাগ হিসেবে বিবেচনা করি, তাহলে কত হয়? 4 3 4 12। আচ্ছা, মনে করো যে 6 3 6 18, 5 জন আর বেশি। আমরা যদি 16 জন শিক্ষার্থীকে সমান 3 ভাগে ভাগ করি, তাহলে মনে করো যে 5 জন করে পড়ে। যদি 5 জন করে নিলে আমরা 5 5 5 অর্থাৎ 15। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 জন শিক্ষার্থী বি সেটে, 6 জন শিক্ষার্থী এরা কত নম্বর পেয়েছে? 60 নম্বরের নিচে নাম্বার পেয়েছে। এবং কতজন 60 নম্বরের নিচে পেয়েছে? 6 জন। তাহলে আমরা যদি 16 জনের মাঝখান থেকে 6 জনকে বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3 ভাগের মধ্যে 1 ভাগ শিক্ষার্থী 60 নম্বরের কম নম্বর পেয়েছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা আছে 60% এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59 এর মধ্যে অবস্থিত, যেটা আমরা বি সেটের মধ্যে দেখতে পাচ্ছি।
এখানে দেখো 33 নাম্বার থেকে শুরু করে 59 পর্যন্ত আছে। আচ্ছা, এছাড়াও আর কি বুঝতে পারলে নিচের ফাঁকা করে লেখো। তাহলে এই যে উপরে যে সেট দুটো আছে, এ সেট এবং বি সেট, এই দুইটা সেটকে মূলত হচ্ছে পরস্পরের সাথে তুলনা করে আমরা যা কিছু বুঝতে পারি, যা কিছু আমাদের মাথায় আসে তুলনা করলে, সেগুলো আমাদের এই ফাঁকা ঘরে লিখতে হবে। আচ্ছা, ফাঁকা ঘরে কি লিখবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা ওখানে লিখতে পারো যে যা যা বুঝতে পারলাম তার নিচের ফাঁকা ঘরে লেখা হবে। লিখবা 1 নম্বরে, গণিত অলিম্পিয়াডে যাবে 16% মানে 16 এর 10 ইন্টু 100%, অর্থাৎ 62.5% গণিত অলিম্পিয়াডে যাবে। কারণ মোট শিক্ষার্থী ছিল 16 জন, এই জন্য 16 হচ্ছে নিচে, আর হচ্ছে এ সেটে যারা 60 নম্বরের বেশি পেয়েছে তারা ছিল 10 জন, তারা হবে তারা থাকবে উপরে। অর্থাৎ 16 জনের মধ্যে 10 জন 60%-এর বেশি নাম্বার পেয়েছে, এদেরকে শতকরায় প্রকাশ করে এই জন্য 100 দিয়ে গুণ করে হচ্ছে পার্সেন্টেজে নিয়ে এসে 62.5% আমরা দেখাতে পারি যে এই এত সংখ্যক শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে যাবে। গণিত অলিম্পিয়াডে যাবে না, কতজন যাবে না? তাহলে দেখো, মোট তো 100%-এর মধ্য থেকে আমরা 62.5% দেখালাম যে তারা যাবে। তাহলে 62.5% বিয়োগ করবো 100 থেকে বিয়োগ করলে যে 37.5% আসে, এটাই হবে আমাদের গণিত অলিম্পিয়াডে এরা যাবে না। অর্থাৎ গণিত অলিম্পিয়াডে যারা যাবে তাদেরকে শতকরা প্রকাশ করলাম, গণিত অলিম্পিয়াডে যারা যাবে না তাদেরকেও শতকরা প্রকাশ করলাম। কোন শিক্ষার্থী 33 এর কম নম্বর পায়নি, কোন শিক্ষার্থী কিন্তু এখানে 33 এর কম নম্বর পায়নি, সেটা এখানে বলা আছে। তোমরা এখানে চাইলে আরো লিখতে পারো যে কোন শিক্ষার্থী 90 নাম্বার এর চেয়ে বেশি নাম্বার পায়নি, তাও কিন্তু বলতে পারো। এইভাবে তোমাদের মাথায় যা হচ্ছে যুক্তি আসে সেগুলো এখানে উল্লেখ করতে পারো। দেন লক্ষ্য করো, উপরের উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্ত একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুইটি সেট তৈরি করলাম। এখন বলতো, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন? যেমন আমরা নিজের সিদ্ধান্তটি নিতে পারি। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তাহলে আমরা এখানে দুইটা দল, মানে একটা 16 জন শিক্ষার্থীকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এক দল হচ্ছে গণিতে কাঁচা, আরেক দল গণিতে ধরে নিলাম পাকা। তাহলে যারা কাঁচা তাদের জন্য কি করতে হবে? বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরকম সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেটে বিভক্ত করতে পেরেছি। এই উদাহরণের মাধ্যমে আমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম না? হ্যাঁ, বুঝতে আমরা পেরেছি। তাহলে আমরা যে কোনো জিনিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা ভালো, এটা ভালো না, এটা হচ্ছে দরকারি, এটা দরকার না, এটা হচ্ছে প্রয়োজন, এটা প্রয়োজন না। এইভাবে কিন্তু আমরা আমাদের প্রতিদিনকার জীবন আমরা হচ্ছে ভাগ করে নেই এবং আমরা হচ্ছে সহজেই আমাদের জীবনকে কি করতে চাই, জীবনকে আরো সহজ করতে চাই। আচ্ছা, এখন সেটের মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্নিত করতে পারি। একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা করা সম্ভব। তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরো জানার চেষ্টা করি। সেটের প্রকাশ। আচ্ছা, সেটকে আমরা কত উপায়ে প্রকাশ করতে পারি বা কি উপায়ে প্রকাশ করতে পারি সেটা জানবো। সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো আমরা জানতে পারলাম, আমরা সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা কি সেটা তো আমরা জানলাম। এখন সেটকে প্রকাশ করারও কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তু সমূহের সেট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট এর মাধ্যমে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি বাংলাদেশের জাতীয় পতাকার সেটকে হচ্ছে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখবো সবুজ কমা লাল। তাহলে আমরা ব্র্যাকেট ব্যবহার করব এবং ব্র্যাকেটের মাঝখানে থাকা উপাদানগুলোকে আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করব। কাজ একটা দেওয়া আছে, বলছে সেটে প্রকাশ করো। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে সেটে প্রকাশ করতে বলছে যে 1 নম্বরে বলা আছে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। 2 বলা আছে তোমার রং পেন্সিলের রঙের সেট। 3 বলা আছে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। আমরা হচ্ছে এখানে সেটগুলো বসাই দেবো, তোমাদেরকে দেখা দিচ্ছি এখানে কি কি বসাবো। আচ্ছা, আমরা ওখানে অষ্টম শ্রেণীর বইয়ের সেটে লিখবো এভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর লিখবো যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলন বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইসলাম ধর্ম, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আর মাঝখানে যে বইগুলোর নাম লিখলাম সেগুলো অবশ্যই এক কমা দ্বারা পৃথক করে দেবো। রং পেন্সিলের রঙের সেটে আমরা হচ্ছে একই কাজ করবো, ব্র্যাকেট দিয়ে শুরু করবো, ব্র্যাকেট দিয়ে শেষ করবো, সাদা কমা কালো কমা হলুদ কমা সবুজ কমা লাল কমা নীল ডট ডট ডট, এগুলো আমরা বসিয়ে দিব। আচ্ছা, ক্রিকেট খেলার সরঞ্জামের সেটে আমরা এগুলো বসিয়ে দিব, যে ব্যাট, বল, ব্যাটিং গ্লাভস,
এগুলো হচ্ছে ব্র্যাকেটের মাঝে বসায় দেবো এবং প্রথমে ব্র্যাকেট শেষে ব্র্যাকেট দিয়ে সমাপ্তি করব। আচ্ছা, তারপর সেট লেখার পদ্ধতি। আমরা সেটকে কিভাবে লিখব? এখানে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। কোন একটি সেটে সংগৃহীত কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান, যাকে ইংরেজিতে এলিমেন্ট বলা হয়। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এগুলোর যখন উদাহরণ দেওয়া হচ্ছে তখন বিষয়টা তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন পি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এ কমা বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এইটাই হচ্ছে মূলত একটা সেট, অর্থাৎ একটা সেটকে প্রকাশ করার জন্য বড় হাতের লেটার বি ব্যবহার করলাম এবং এই সেটের উপাদানগুলোকে ব্যবহার করার জন্য প্রকাশ করার জন্য আমরা হচ্ছে স্মল লেটার এ এবং স্মল লেটার বি ব্যবহার করলাম বন্ধনের মাঝে এবং এদেরকে কমা দ্বারা পৃথক করলাম। বি সেটের উপাদান কি কি আছে এখানে? মানে বি সেটের উপাদান এখানে আছে স্মল এ স্মল বি। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে ই এর মতো দেখতে একটা চিহ্ন, এটাকে বলা হয় এলিমেন্ট। অর্থাৎ এ বিলংস টু বি অথবা এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি। তাহলে আমরা বি সেটের একটি উপাদানকে আমরা হচ্ছে এইভাবে বলতে পারি। যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা কি লিখবো? সি ডাজ নট বিলং টু বি। তার মানে সি স্মল লেটারের সি ক্যাপিটাল বি এর উপাদান নয়, অর্থাৎ সি বি এর উপাদান নয়। এখন এখানে একটা একক কাজ দেওয়া আছে। তো কাজে বলা আছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। 210 এর মৌলিক উৎপাদক সমূহগুলোকে আমরা এখানে লিখবো। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি লিখবো। এখানে এগুলো লিখতে পারো যে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে আমরা লেখা হলো উত্তর। তাহলে দেখো 210 কে আমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে থাকবো, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক সমূহ, মৌলিক উৎপাদক। আচ্ছা, তাহলে 210 কে আমরা 2 কিন্তু মৌলিক একটা সংখ্যা, 210 কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে হচ্ছে 105 আসবে। আবার 5 দিয়ে 105 কে ভাগ দিতে পারি, তাহলে 3 আসবে। 3 দিয়ে আবার 21 কে ভাগ দিতে পারি, 3 7 21। হ্যাঁ, তাহলে এখানে আমরা 2 5 3 7 এগুলো পাইলাম। অর্থাৎ 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট হলো 2, 3, 5, 7 এবং এগুলোকে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখবো। আচ্ছা, এখানে জীবনের সেটের এখানে একক কাজ 2 নাম্বারটা দেওয়া আছে। এখানে বলা আছে যে x ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 5, 7, 9, 11, 13 ব্র্যাকেট ক্লোজ হলে নিচের ফাঁকা ঘরে এলিমেন্ট অথবা ডাজন্ট আচ্ছা বিলং টু অর ডাজন্ট বিলং টু বসা। তাহলে দেখো এই যে এক্স সেট যেটা আছে, এক্স সেটের এখানে হচ্ছে এক্স সেটটা আছে। এক্স সেটের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে উপাদানগুলো আছে সেগুলো এই উপাদানগুলোই হচ্ছে মূলত কি এক্স এর উপাদান। তাই আমরা দেখতে পাচ্ছি যে 9 হচ্ছে এক্স সেটের মধ্যে আছে। এখানে প্রথমে যে ফাঁকা ঘরটা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9 ড্যাশ এক্স। তার মানে কি 9 তো হচ্ছে এক্স এর উপাদান, তাহলে আমরা এখানে লিখবো এলিমেন্ট। ঠিক আছে, এখানে কি লিখবো? এলিমেন্ট লিখবো। তো দেখো এখানে 10 ড্যাশ এক্স। আচ্ছা, এক্স সেটের উপাদান কি 10? অর্থাৎ কত উপরে দেখো তো এখানে কি 10 কোথাও আছে? যেহেতু নাই তাহলে আমরা এখানে কি দেবো? এখানে দেবো এটা দেবো doesn't belongs to। আবার দেখো 3 কি আছে x এ নাই, এখানে doesn't belong to। 13 কি আছে? হ্যাঁ আছে, তাহলে এটা হবে কি belong। আচ্ছা, এখানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এক নজরে, তাহলে ওখানে তোমরা এটা দিবা। তাহলে দেখো 9 এবং 13 x এর উপাদান, তাই এদেরকে belong to চিহ্ন দিয়ে প্রকাশ করা হলো। অপরদিকে 10 এবং 13 x এর উপাদান নয়, তাই doesn't belongs to আমরা লিখে দিলাম। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে জানবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।